আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। তোমাদের সঙ্গে আছি আমি জহুরুল ইসলাম সাবিত। আজকে আমি ক্লাস নিব ষষ্ঠ শ্রেণী বাংলা চারুপাঠ বিষয়ে। আজকের পাঠ অমর একুশে। তার আগে তোমাদের কাছে জানতে চাইব যে তোমাদেরকে একটি বাড়ির কাজ দেওয়া হয়েছিল, নিশ্চয়ই সেটি করে রেখেছো আর অপেক্ষা করছো যে ক্লাস যখন শুরু করবে তখন সেটি তোমার বিষয় শিক্ষককে অবশ্যই দেখাবে। এরপরে আজকে আমরা যে আলোচনাটা তোমাদের সামনে নিয়ে আসছি, এই আলোচনা শেষে তোমরা 1952 সালের ভাষা আন্দোলনের সময় যে শোক শোভাযাত্রা হয়েছিল সেটি সম্পর্কে তোমরা জানতে পারবে। সরকার ধর্মঘটের আন্দোলনে কিভাবে অচল হয়ে পড়েছিল তা বর্ণনা করতে পারবে। 21শে ফেব্রুয়ারির স্মরণে একটি শহীদ মিনার তৈরি করা হয়েছিল, সে ইতিহাস তোমরা বলতে পারবে। আর পাকিস্তানি স্বৈরাচারী পুলিশ বাহিনীর যে সীমাহীন নির্যাতনের স্টিম রোলার কিভাবে চালানো হয়েছিল তা তোমরা বর্ণনা করতে পারবে। তাহলে চলো আজকের এই অমর একুশে প্রবন্ধের শেষার্ধের মূল পাঠে আমরা আসছি। স্ক্রিনে এসেছে দেখো,
পাঠ অমর একুশে, মূল পাঠ আলোচনা শেষার্ধ। এই প্রবন্ধটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। প্রথমার্ধ আমরা আলোচনা করেছি, আজকে শেষার্ধ আলোচনা করব। আজকের এই শেষার্ধ আলোচনায় এই চারটি বিষয় এখানে আলোচনায় উঠে আসবে। আমি সহজ করার জন্য এখানে তোমাদের জন্য চারটি পয়েন্ট করেছি। সে পয়েন্ট হলো, মূল কথা, এক বিরাট শোক শোভাযাত্রা, 2 ধর্মঘটে সরকার অচল, 3 একটি শহীদ মিনারের জন্য, 4 সরকারি সীমাহীন নির্যাতন। এই বিষয়গুলো আজকের এই মূল পাঠে আলোচনায় উঠে আসবে। তাহলে চলো এবার আমরা মূল পাঠে প্রবেশ করি। লেখক বর্ণনা করছেন, প্রাবন্ধিক লিখছেন, এই বর্বর হত্যাকাণ্ডের খবর দাবানলের মতো শহরমা ছড়িয়ে পড়লে ঢাকা শহর বিক্ষোভে ফেটে পড়ে। 22শে ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় এবং সর্বত্র কালো পতাকা উত্তোলন করা হয়। তারপর মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে হাজার হাজার ছাত্র জনতা এক গায়েবী জানাজায় সামিল হন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে উঠে এসেছে চমৎকার একটি বিষয়। ইতিহাসের পাতা উল্টালে আমরা জানতে পারি যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি বিকেল বেলায় একটি খণ্ডযুদ্ধ হয়েছিল এবং সেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র শহীদ হয়েছিলেন। সেজন্য এইখানে উঠে এসেছে যে সেই শহীদ হওয়ার খবর যখন ঢাকা শহর থেকে ঢাকার বাইরে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ল, তখন সেই হত্যাকাণ্ডের ভাষা শহীদদের কথা দাবানলের মতো শহরময় ছড়িয়ে পড়ল। দাবানল হলো আগুনের প্রবাহ, অর্থাৎ আগুন যেমন প্রবাহিত হয়ে যায় ঠিক তেমনি এই হত্যাকাণ্ডের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়লো পুরো ঢাকা শহরে। আর সেই খবরের সঙ্গে সঙ্গে দেখা গেল 22 ফেব্রুয়ারি সারা ঢাকা শহর এবং সর্বত্রই কালো পতাকা উত্তোলন করে একটা শোক দিবস পালন করা হয়। শুধু তাই নয়, এরপর ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের প্রাঙ্গণে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2য় দফায় শহীদ হয়েছিলেন শহীদ আবুল বরকত, ঠিক সেইখানে ভাষা শহীদদের স্মরণে একটি গায়েবানা জানাজার অনুষ্ঠান করা হয়। সেই গায়েবানা জানাজায় জনতার স্রোত উপস্থিত হয়েছিল এবং সবাই মিলে সেই জানাজায় সামিল হন। অর্থাৎ ভাষা শহীদদের নিয়ে একটি গায়েবানা জানাজা হয়েছিল, সেই তথ্যটি এখানে উঠে এসেছে। তারপরে প্রাবন্ধিক বর্ণনা করেন, জানাজার শেষে এক বিরাট শোক শোভাযাত্রা বের হয়। এত বড় শোভাযাত্রা ঢাকায় তখন পর্যন্ত আর কোনো দিন হয়নি। শোভাযাত্রাটি ঢাকা হাইকোর্ট ও কার্জন হলের মাঝখানে রাস্তায় এসে পৌঁছলে শোভাযাত্রার উপর পুনরায় গুলি চালানো হয়, ফলে বেশ কয়েকজন হতাহত হয়। এখানে আবার আরেকটি তথ্য দিলেন, ওই যে উপস্থিত জনগোষ্ঠী যারা ভাষা শহীদদের জানাজায় উপস্থিত হয়েছিল, মানে একটি গায়েবানা জানাজা হয়েছিল, সেই জানাজায় উপস্থিত লোকগুলো মিলে একটা শোক শোভাযাত্রার আয়োজন করে। তো এই শোক শোভাযাত্রা যখন রাজপথ দিয়ে যাচ্ছিল, তখন হাইকোর্ট এবং কার্জন হলের মাঝখানের রাস্তায় এই শোক শোভাযাত্রাটি পৌঁছলে পাকিস্তানি সেই স্বৈরাচারী পুলিশ বাহিনী আবার গুলি চালায়। তাদের এই গুলি চালানোর মধ্যে দিয়ে আসলেই একটা বর্বরতার চরম বহিঃপ্রকাশ ঘটে। তাদের সেই বর্বরতার শিকার হয়ে সেদিনও 22 ফেব্রুয়ারি কয়েকজন শহীদ হয়। আমরা সেটা সামনে জানতে পারবো। উত্তেজিত জনতা মুসলিম লীগের মুখপত্র মর্নিং নিউজ ও সংগ্রাম প্রেস জ্বালিয়ে দেয়। উভয় স্থানেই পুনরায় গুলি চলে, ফলে বেশ কয়েকজন হতাহত হয়। ওই দিনকার শহীদদের মধ্যে ছিলেন শফিউর রহমান ও রিকশা চালক আউয়াল। এখন এই যে 2য় দফায় যখন পুলিশ আবার গুলি চালালো, তখন বেশ কয়েকজন যে শহীদ হয়েছিল সেই তার একটা প্রতিবাদ স্বরূপ বিক্ষুব্ধ জনতা, শোভাযাত্রার জনতাগুলো তখন
এই মর্নিং নিউজ নামে একটা অফিস এবং সংগ্রাম প্রেস তারা জ্বালিয়ে দেয়, ছারখার করে দেয় প্রতিবাদ স্বরূপ। এরপরেও ওই দুই জায়গায় মর্নিং নিউজ আর সংগ্রাম প্রেস যখন জ্বালিয়ে দেয় তখনও পুলিশ আবার বর্বরোচিত গুলি চালায় এবং সেই গুলির শিকার হয়ে ওই দিনকার অর্থাৎ 22 ফেব্রুয়ারি আবার শহীদ হন শফিউর রহমান এবং আব্দুল আওয়াল রিকশা চালক। 22 ফেব্রুয়ারি থেকে সামরিক বাহিনী এবং ইপিআর নিয়োগ করা হয়। ইতিমধ্যে বিক্ষোভ সর্বত্র ছড়িয়ে পড়ে। সরকারি অফিস, রেলওয়ে, রেডিও সব জায়গায় ধর্মঘট চলে। সরকার বস্তুতপক্ষে অচল হয়ে পড়ে। সলিমুল্লাহ হল ও মেডিকেল কলেজ হোস্টেলে স্থাপিত শিক্ষার্থীদের কন্ট্রোল রুম থেকে দেওয়া নির্দেশ অনুযায়ী আন্দোলন চলতে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনের একেবারে চরম পরাকাষ্ঠা এখানে উঠে এসেছে। আমরা দেখতে পাই যে 22 ফেব্রুয়ারি থেকে পাকিস্তানি স্বৈরাচার বাহিনী এদেশের ছাত্র জনতার আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য সামরিক বাহিনী এবং ইপিআর ইস্ট পাকিস্তান রেজিমেন্টের সৈনিক লেলিয়ে দেয়। এদেশের জনগণও থেমে থাকেনি। তারা আন্দোলনকে আরো বেগবান করার জন্য সরকারি অফিস, রেলওয়ে, রেডিও সব জায়গায় ধর্মঘট ঘোষণা করে এবং এক ব্যাপক ধর্মঘটের কারণে দেখা যায় তৎকালীন সরকার বস্তুতপক্ষে অচল হয়ে পড়ে। কারণ সলিমুল্লাহ হল আর মেডিকেল কলেজ হোস্টেল থেকে বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদের শিক্ষার্থীদের নেতৃত্বে যে দিক নির্দেশনা দেওয়া হচ্ছিল সেই দিক নির্দেশনা অনুসারে ভাষা আন্দোলনের গতিবেগ আরো বেড়ে যায়। তাদের নির্দেশে ভাষা আন্দোলন চলতেই থাকে। এরপরে প্রাবন্ধিক আরো বর্ণনা করতে থাকেন। 23 ফেব্রুয়ারি পুনরায় হরতাল পালিত হয়। আবুল বরকত যেখানে গুলিবিদ্ধ হন সেখানে 23 ফেব্রুয়ারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাতারাতি একটি শহীদ মিনার নির্মাণ করেন। ওই শহীদ মিনারের উদ্বোধন করেছিলেন 24 ফেব্রুয়ারি সকালে অনানুষ্ঠানিকভাবে শহীদ শফিউর রহমানের পিতা, আর 26 ফেব্রুয়ারি সকালে আনুষ্ঠানিকভাবে আবুল কালাম শামসুদ্দিন। তো এখানে আমরা জানতে পাচ্ছি যে এই শহীদ মিনারটা যখন নির্মাণ করা হলো 23 ফেব্রুয়ারি, তখন পরের দিন 24 ফেব্রুয়ারি ঠিক সকালবেলায় শহীদ শফিউর রহমানের পিতা এটাকে অনানুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। এবং আরো তথ্য জানতে পারলাম যে এই শহীদ মিনারটাকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন প্রখ্যাত একজন সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দিন। তিনি বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কথা সাহিত্যিক। তিনি 26 ফেব্রুয়ারি মূলত আনুষ্ঠানিকভাবে এই ভাষার উপরে ভাষার স্মৃতিকে ধরে রাখার জন্য যে শহীদ মিনার তৈরি করা হয়েছিল সেই শহীদ মিনারটি আনুষ্ঠানিকভাবে তিনিই উদ্বোধন করেছিলেন। সেই ইতিহাস আমরা এখান থেকে জানতে পারলাম। তারপরে প্রাবন্ধিক আরো বর্ণনা করেন। কিন্তু সেদিন অপরাহ্নে পুলিশ শহীদ মিনারটি ধ্বংস করে দেয়। ইতোমধ্যে পুলিশ নিরাপত্তা আইনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবুল হাসিম, অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক অজিত কুমার গুহ, অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী, অধ্যাপক পুলিন্দে, গোবিন্দলাল ব্যানার্জি, খয়রাত হোসেন, মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিস, মোহাম্মদ তোয়াহা, অলি আহাদ প্রমুখকে গ্রেপ্তার করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আন্দোলন তখন তীব্র বেগে আন্দোলিত হচ্ছিল। যখন শহীদ মিনারটি উদ্বোধন করা হয় তখন পাকিস্তানি স্বৈরাচার পুলিশ বাহিনী দেখেছিল যে এই যে শহীদ মিনার তৈরি করে ফেলেছে তার মানে ওরা কি সফলতার দ্বার প্রান্তে এসে গেছে, এমন একটি মনোভাব নিয়ে তারা কি করলো, 26 ফেব্রুয়ারি যেদিন আনুষ্ঠানিকভাবে আবুল কালাম শামসুদ্দিন সেই শহীদ মিনার নির্মাণ করেছিলেন সেটিকে ভেঙে গুড়িয়ে চুরমার করে দেয়। তারা মনে করেছিল এই শহীদ মিনার ভেঙে দিলে তাদের এই আন্দোলন থেমে যাবে, স্তব্ধ হয়ে যাবে, তাদের এই প্রতিবাদ বন্ধ হয়ে যাবে। সেজন্য তারা আরো কি করে, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে
তারা ওই সময়ের নেতৃত্ব দেওয়া কিছু ব্যক্তিবর্গ এখানে নাম উঠে এসেছে, যাদেরকে পুলিশ বাহিনী গ্রেপ্তার করে জেলখানায় পুরে। আমরা সেই নামগুলো এখানে দেখলাম। অনেক ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, যারা বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাসে, এমনকি মুক্তিযুদ্ধের ইতিহাসে অনেক অবদান রেখেছিলেন। তারপরে আমরা দেখতে পাই, প্রাবন্ধিক বর্ণনা করেন, সামরিক বাহিনী, ইপিআর, পুলিশ শহরের বিভিন্ন ছাত্রাবাস আক্রমণ এবং শত শত ছাত্রকে গ্রেপ্তার করে, শিক্ষার্থীদের হল থেকে বের করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। চলতে থাকে ত্রাসের রাজত্ব। এখানে একটি কথা, মানে ভাষা আন্দোলনে কিভাবে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছিল, অকথ্য নির্যাতন করা হয়েছিল, তার একটা চিত্র উঠে এসেছে। সেটা হলো যে পাকিস্তানের সামরিক বাহিনী, ইপিআর বাহিনী এবং পুলিশ বাহিনী সবাই একত্রভাবে এদেশের ঢাকা শহরে যেখানে ছাত্রাবাস ছিল সব ছাত্রাবাসে অভিযান চালায়, তল্লাশি করে, ছাত্রদের গণহারে গ্রেপ্তার করে এবং বিশ্ববিদ্যালয় তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয়। তারপরে লেখক বর্ণনা করছেন, নুরুল আমিন সরকার ভাষা আন্দোলনকারীদের ভারতের চর, হিন্দু, কমিউনিস্ট ইত্যাদি আখ্যা দিয়ে পূর্ব বাংলার দমন নীতির স্টিম রোলার চালাতে থাকে। নুরুল আমিন সরকার নারায়ণগঞ্জে একজন পুলিশকে হত্যা ও একজন আনসারকে আহত করিয়ে ভাষা আন্দোলনকারীদের উপর দোষ চাপাতে চায়, কিন্তু আন্দোলন স্থিমিত হয় না। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। ভাষা আন্দোলন যখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে নুরুল আমিন সরকার, এদেশে যারা অত্যাচার করছিল সেই নুরুল আমিন সরকার হঠাৎ করে একটা ফন্দি এঁটে কি করলো, নারায়ণগঞ্জে, আমাদের বর্তমান বাংলাদেশের একটি জেলা, সেই নারায়ণগঞ্জে একজন পুলিশকে তারা নিজেরাই হত্যা করে ফেলে। শুধু তাই না, একজন আনসারকেও আহত করে ফেলে। এবং সেই নুরুল আমিন সরকার সেই পুলিশ হত্যাকাণ্ড এবং আনসারকে পিটিয়ে আহত করার এই দোষটা ভাষা আন্দোলন যারা করছিল তাদের উপর দোষ চাপাতে চায়। যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সফল হয়নি, বরং ভাষা আন্দোলন আরো দুর্বার গতিতে এগিয়ে চলে, আন্দোলন থেমে থাকে না। এরপরে প্রাবন্ধিক বর্ণনা করছেন, 52 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ রফিকুদ্দিন আহমদ, আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল সালাম আর 22শে ফেব্রুয়ারি ভাষা শহীদ শফিউর রহমান, আব্দুল আওয়াল, কিশোর ওহিউল্লাহ এবং আর একজন অজ্ঞাত পরিচয় বালক শহীদ হন। প্রাবন্ধিক এখানে এই প্রবন্ধের শেষে মূল কথা বলে শেষ করছেন যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি আর 22 ফেব্রুয়ারি এদেশের ছাত্র সমাজ যারা প্রতিবাদ করেছিল তাদের মধ্যে থেকে শহীদ হয়েছিলেন। 21শে ফেব্রুয়ারি 4 জন শহীদ হয়েছিল, তাদের নাম বলেছেন শহীদ রফিকুদ্দিন আহমদ, আব্দুল জব্বার, আব্দুল সালাম এবং আবুল বরকত। আর 22 ফেব্রুয়ারি শহীদ হয়েছিলেন শফিউর রহমান, আব্দুল আওয়াল, কিশোর ওহিউল্লাহ এবং একজন অজ্ঞাত পরিচয় বালক। এদের এই শাহাদতের বিনিময়ে আমরা ভাষা আন্দোলনটাকে শেষ পর্যায়ে নিতে পেরেছি এবং রাষ্ট্রভাষা বাংলার অধিকার আদায় করতে পেরেছি। অবশেষে আমরা মাতৃভাষা বাংলার মর্যাদাকে প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এই প্রবন্ধ থেকে, অমর একুশে প্রবন্ধ থেকে শিক্ষণীয় বিষয় হিসেবে কি জানলাম, সেটি হলো ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানা এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করা। সেই বিষয়টি এই প্রবন্ধের মূল শিক্ষণীয় বিষয়। আজকের এই আলোচনা সংক্ষেপে আমরা যা জানলাম সেটি হলো যে ভাষা আন্দোলনের শহীদদের জন্য একটি গায়েবানা জানাজা হয়েছিল এবং তাদের সেখানে সেই গায়েবানায় উপস্থিত লোকদেরকে নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়েছিল। এরপরে আন্দোলন তীব্র গতি হলে সরকার ছাত্র ধর্মঘটের কাছে অচল হয়ে পড়েছিল, সেই তথ্য জানতে পারলাম। তারপরে আমরা জানলাম চমৎকার একটি বিষয় যে একটি শহীদ মিনার নির্মাণ করার জন্য ইতিহাসটা কিভাবে সৃষ্টি হয়েছিল তা তোমরা এখানে জানতে পেরেছো। সর্বশেষে জানতে পেরেছো যে পাকিস্তানি স্বৈরাচারী পুলিশ বাহিনীর অকথ্য নির্যাতন, সীমাহীন নির্যাতনের ইতিহাস কিভাবে এখানে তুলে ধরা হয়েছে সেই বিষয়টা তোমরা জানতে পেরেছো।
এই হলো প্রবন্ধের মূল আলোচ্য বিষয়। এবার আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ হলো 21শে ফেব্রুয়ারি শিরোনামে 10টি বাক্যে একটি অনুচ্ছেদ লিখবে। অবশ্যই বাড়ির কাজটি করবে, আর এই বাড়ির কাজটি ক্লাস শুরু হলেই বিষয় শিক্ষককে দেখিয়ে নেবে। আর হ্যাঁ, আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানটি যদি তোমরা আবার দেখতে চাও তাহলে ইউটিউব চ্যানেল সার্চ করতে পারবে, আর ফেসবুক পেজেও তোমরা এই ক্লাসটি পুনরায় দেখতে পারবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো। করোনা স্বাস্থ্যসেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 16263 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আবার তোমাদের সামনে হাজির হয়েছে। আজকের পাঠে কোন বিষয়টি আছে? তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো করেছো, সেখানে আমরা ধারাবাহিক আলোচনার মধ্যে আছি। সেখানে আমরা সমাজ নিয়ে কথা বলছি, সমাজের ক্রমশ বিকাশ যে সেই বিষয়টি নিয়ে কথা বলছি। আমরা প্রথম যে ছবিটি, এই ছবিটিতে আমরা দেখার চেষ্টা করছি যে এখানে একটি কৃষিকাজের ছবি দেখানো হচ্ছে। তারপরে সেখানে বলছে যে ক্ষেতে লাঙ্গলের ব্যবহার করা হচ্ছে। তারপরের ছবিটি আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি শিল্প কারখানার ছবি, এবং পরবর্তীতে আরেকটি ছবি আমরা দেখাচ্ছি। তোমরা এটি দেখে চিনেছো, এখনকার সময়ে গ্রাম শহর সবাই মোটামুটি চিনে। তোমাদের তথ্য প্রযুক্তির একটি বই আছে, এই বইটি পাঠের সুবাদে অন্ততপক্ষে তোমরা সবাই জানো এটি কি, অনেকের ঘরেই এটি আছে। প্রযুক্তির ব্যবহার, আমরা তিনটি জিনিস এখানে পাশাপাশি রাখার চেষ্টা করেছি। তোমরা লক্ষ্য করে দেখো, প্রথমটি হচ্ছে জমিতে লাঙ্গলের ব্যবহার করে চাষবাস করা হচ্ছে, শিল্প কারখানা সেটির কথা বলছি, এবং পরবর্তী তথ্য প্রযুক্তির ব্যবহারের কথা বলছি। তাহলে আজকের পাঠে আমরা আসলে মূলত কোন বিষয়টি নিয়ে কথা বলবো, সেটির জন্য আমরা চাই যে আজকের পাঠে সমাজ বিকাশের বিভিন্ন স্তর। প্রথম ছবিটিকে যদি আমরা ধরে নেই, সেটি হচ্ছে কৃষিভিত্তিক সমাজের কথা, এবং তারপরের ছবিটিকে নিয়ে আমরা ধরে নিচ্ছি যে শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থার কথা বোঝানো হয়েছে, এবং শিল্প পরবর্তী সমাজের কথা পরবর্তীতে, তথ্য প্রযুক্তির যে সম্মিলন ঘটেছে সেটি নিয়ে। এবং এই সমাজ পরিবর্তনের বিকাশ ধারার মধ্যে বাংলাদেশ আসলে কোন পর্যায়ে আছে, বাংলাদেশের সমাজ কিভাবে বিকশিত হচ্ছে, কোথায় পরিবর্তন হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, এই বিষয়গুলো নিয়েও আজকের আলোচনার মধ্যে থাকবে। পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানবে, কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য বলতে পারবে, এবং শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। শিল্প বিপ্লব পরবর্তী সমাজের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো জানবে। শিল্প বিপ্লবকে এই বিষয়টিও তোমরা জানবে এই ফাঁকে। এবং আমাদের সমাজ মানে বাংলাদেশের সমাজ ব্যবস্থা যে বিকশিত হয়েছে তার বিভিন্ন দিকগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। বিভিন্ন ছবি দেখব, এই ছবিগুলো দেখে দেখে আর পাঠ্য বইয়ের সাথে একত্রিত করে, এবং তোমার মেধা এবং মননকে একসাথে করলে আজকের পাঠটি অনেক চমৎকার একটি ক্লাস হবে বলে আমার ধারণা। তোমরা খাতা কলম এগুলো নিয়ে নিশ্চয়ই প্রস্তুত আছো।
প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ছবিটি থেকে আমরা বলেছিলাম যে আজকের আলোচনায় কৃষিভিত্তিক সমাজ থাকবে। কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা বোঝার জন্য আমরা যেই বিষয়টি আলোচনা করছি, তোমরা খেয়াল করে দেখো, এখানে লাঙ্গল দিয়ে জমি চাষ করছে। আমরা তোমাদেরকে গত ক্লাসে আরেকটু নিয়ে যেতে চাই। খেয়াল করে দেখো, সমাজ বিকাশের ধারায় আমরা সংগ্রহ এবং শিকার প্রথম ধাপটি ছিল, তারপরে ছিল উদ্যানভিত্তিক কৃষি সমাজ ব্যবস্থা, তারপরে ছিল পশুপালন। পশুপালনের পর মানুষ কিভাবে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় আসলো, অর্থাৎ উদ্যান কৃষিভিত্তিক যে সমাজ ধারণা, কৃষিভিত্তিক সমাজের যে ধারণা ছিল, তারপরে পশুপালন সমাজ ব্যবস্থায় এসে মানুষ যখন স্থায়ীভাবে বসবাস শুরু করার চিন্তা করলো, তখনই কৃষির ধারণাটি আসে। কৃষির ধারণাটি যখন আসে, অর্থাৎ নিজেরা নিজেদের ফসল উৎপাদনের যে চিন্তাটা আসলো, তখন একটা সময় ছিল মানুষ আসলে পশুর হাড় পাথর এগুলো খুঁড়ে মাটি চাষ করত, তারপরে বীজ বপন করতো, যেটি আমরা বলেছিলাম যে উদ্যানভিত্তিক সমাজ ব্যবস্থা। পরবর্তীতে লাঙ্গলের আবিষ্কার ব্যাপক পরিবর্তন এনে দেয় উৎপাদন ব্যবস্থায়, এবং সেটি ছিল তখন তোমার এরকম একটি ধারণা করা হয় যে মানুষ আসলে এই চাষবাসের ক্ষেত্রে নিজেই শক্তি হিসেবে কাজ করত, এবং পরবর্তী সময়ে আসলে পশুকে সেই ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ লাঙ্গল আবিষ্কারের পর কাঁধে জোয়াল নিয়ে তারা জমি চাষ করা শুরু করে, এবং পরে এই লাঙ্গল এবং হালের বলদ দিয়ে এই কৃষিকাজের আরও বিকাশ লাভ করে। এই কৃষিভিত্তিক প্রাচীনকালের কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় এই বিষয়টির ধারণা। এখানে আমরা আরেকটি ছবি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তোমরা খেয়াল করে দেখো, কৃষিভিত্তিক সমাজ বিকাশের জন্য যে সকল বৈশিষ্ট্যগুলো তখনকার সময়ের সমাজ ব্যবস্থার মধ্যে ছিল, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে মানুষ তখন স্থায়ীভাবে বসবাস শুরু করে। খেয়াল করে দেখো, মানুষ যখন দেখলো যে জীবিকা অর্জন করার জন্য একটি জায়গায় যদি বসে থাকে এবং সেখান থেকে তারা তাদের প্রয়োজনীয় জীবিকা সংগ্রহ করতে পারে, তাহলে বারবার পশুপালন সমাজভিত্তিকের মতো অথবা সংগ্রহ এবং শিকার ভিত্তিক যে সমাজ ব্যবস্থা ছিল তার মতো তাদেরকে মুভ করার প্রয়োজন নাই, এখান থেকে সেখানে যাওয়ার আর প্রয়োজন হচ্ছে না। তখন তারা কি করলো, এই কৃষিভিত্তিক সমাজ যখন শুরু হলো, নিজেদের প্রয়োজনীয় ফসল যখন তারা নিজেদের জমি থেকে উৎপাদন করতে শুরু করলো, তখন এই কৃষিভিত্তিক উৎপাদন বা স্থায়ী বসবাসটা শুরু হলো। আমাদের মূল পয়েন্টটা হচ্ছে এখানে মানুষ মূলত স্থায়ীভাবে বসবাস শুরু করে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায়। এই সমাজের আরেকটি ধারণা হচ্ছে, অর্থাৎ মানুষ তখন উদ্বৃত্ত ফসল হওয়া শুরু করলো। কোনো একটি সিজনে হয়তো বেশি ফসল ফলে গেল, তাহলে আরেকটি সিজনে আসার আগ পর্যন্ত তারা এই ফসলগুলো ব্যবহার করতে পারছে। লক্ষ্য করে দেখো, মানব সভ্যতার বিকাশের চমৎকার একটি দিক হচ্ছে এই অংশটুকুর আলোচনা। তোমরা যদি খুব মনোযোগ দিয়ে শোনো তাহলে দেখবো অনেক কিছু বুঝে ফেলতে পারছো। মানুষ কৃষিকাজ করা যখন শুরু করলো, তখন ফসল উদ্বৃত্ত ফসল হওয়া শুরু করলো। কেন উদ্বৃত্ত ফসল বলছি? অতিরিক্ত ফসল পাওয়া শুরু করলো। তাহলে আগে যখন ছিল, খেয়াল করে দেখো, একেবারে জীবন জীবিকার শুরুর দিকে ছিল সংগ্রহ এবং শিকার। আজকে সংগ্রহ এবং শিকার করতে যা পেত তা তাদের প্রয়োজনটা মিটত, তারা তা খেয়ে ফেলতো। এরপর দিয়ে যদি না পেত তাহলে তারা উপবাস থাকতো, এই কথাটি আমরা জানি। কিন্তু যখন কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা শুরু হলো, ফসল ফলার জন্য একটা সার্টেন পিরিয়ড বা সময় লাগে। এই সময়টা যে ফসলটা চলে আসলো, তারপরে আবার আরেকটি ফসল উৎপাদনের জন্য এই গ্যাপটুকুতে তারা কি করছে, তারা তখন আরও ফসল উৎপাদনের জন্য তারা তখন কি করছে, অপেক্ষা করছে। তাহলে আরও ফসল উৎপাদনের সময় তখন কি তারা না খেয়ে থাকতো? না, আগে উৎপাদিত ফসলটা তারা তখন ব্যবহার করতো। আমরা বলতে চাচ্ছি উদ্বৃত্ত ফসল উৎপাদন হয়। তাহলে আরেকটি ফসল হওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু তারা পেত, এই সময়টাকে বলে মানুষ অবসর জীবন সম্পর্কে ধারণা পাওয়া শুরু করলো, যে এখন আর আমার কোনো কাজ নেই, এই ধারণাটুকু পায়। যখন তাদের অবসর জীবন শুরু হয়ে গেল, তখনই তারা জীবন জীবিকার উপায়গুলোকে সহজ করার কথা চিন্তা করলো, এবং সংস্কৃতির কথা এবং বিনোদনের কথা। এই অংশটুকু থেকে তোমাদেরকে একটু বলছি আমি, সেটা হচ্ছে জীবন জীবিকা সহজ করার উপায় বলতে আমরা কি বুঝাচ্ছি, অর্থাৎ লাঙ্গলটা এটা আরো কিভাবে ধারালো করা যায়, এই বিষয়টি তারা চিন্তা করতে পারছে। এখানে মানুষ চাষবাসের জন্য নিজের শক্তিকে ব্যবহার করছে, সেখানে যদি জন্তুকে ব্যবহার করা যায়, এই বিষয়টি তারা ধারণা করছে। কিভাবে ফসল কাটার যন্ত্রগুলোকে আরো ধারালো করা যায়, সেই বিষয়টি তারা চিন্তা করতে পারছে। অর্থাৎ জীবিকা অর্জনের উপায়গুলো সম্পর্কে তারা সহজ করার সুবিধা পেল। এবং এখন কোনো কাজ নাই, তারা দেয়ালের গুহার মধ্যে ছবি আঁকতে পারলো, এটাকে আমরা বলছি সংস্কৃতির কথা বলতে পারছে। তারা বিনোদনের কথা বলতে পারছে। তারা অবসর সময়ে তখন বিভিন্ন খেলাধুলার আবির্ভাবও কিন্তু তখনকার সময় শুরু হয়ে যায়। এই যে মানুষ উদ্বৃত্ত ফসল পাওয়ার কারণে অবসর জীবনের কারণে জীবন জীবিকা এবং সংস্কৃতি এবং বিনোদনের চিন্তাটা তাদের মধ্যে আসলো, আর ধীরে ধীরেই গড়ে ওঠে সভ্যতা। অর্থাৎ আমরা যে আজকের যে সভ্য জীবনযাপন করছি, এই আজকে যে অবস্থায় সভ্যতাটাকে তোমরা দেখছো, উপভোগ করছো, আমরা যে উপভোগ করছি, এটি মূলত এই কৃষির অবদান। অর্থাৎ কৃষিতে উদ্বৃত্ত ফসল যদি না ফলতো, তাহলে মানুষের পক্ষে যে এইরকম চিন্তা করা আসলে কখনোই সম্ভব হতো না, যে মানুষের জীবন জীবিকার জন্য এই যে অতিরিক্ত সময়টি দিয়ে তারা তাদের স্থায়ী কোনো একটি বাসস্থান করা, ঘরগুলোকে নির্মাণ করার এই বিষয়টি যেমন আসলো, তদ্রূপভাবে তারা তাদের হাতিয়ারগুলোকে আরও
শানিত করতে পারলো, উৎপাদনের উপকরণগুলোকে তারা আরও বেশি মজবুত করতে পারলো। এভাবেই সভ্যতার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থাই মূলত সভ্যতার ফাউন্ডেশন হয় তখনকার সময়। এ পর্যায়ে আমরা আলোচনা করব শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থা। তাহলে খেয়াল করে দেখো, কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় সভ্যতা শুরু হয়ে যায়, মানুষ অবসর জীবনযাপন করছে, খেয়াল করে, আর অবসরে বসে বসে তারা বিভিন্ন চিন্তা ভাবনা শুরু করেছে। আর এই চিন্তার বিকাশটাই কিন্তু মূলত আমাদেরকে আরেকটি স্তরে নিয়ে যাবে, আর সেই স্তরটি শিল্প সমাজ ব্যবস্থা। এই শিল্প সমাজ ব্যবস্থা উত্তরণটা কিভাবে ঘটেছে, প্রথমে আমরা তোমাদেরকে কতগুলো তথ্য দিচ্ছি, তারপর আমরা ছবির সাহায্যে এগুলো বোঝানোর চেষ্টা করবো। জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটতে থাকে। তোমরা খেয়াল করে দেখো, মানুষ অবসর এবং তখন জ্ঞান বিজ্ঞান এগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা শুরু করে দিল। এবং ইউরোপের রেনেসা বা নবজাগরণ, রেনেসা শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ, নতুনভাবে জেগে ওঠে। অর্থাৎ মানুষ কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার পর দীর্ঘ সময় এই কৃষি থেকে তারা আর বের হয়ে আসছিল না, কিন্তু ইউরোপে হঠাৎ করে আমরা দেখি যে মানুষ বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কারের মাধ্যমে তারা কি করলো, যে সভ্যতাতে একটি ব্যাপক পরিবর্তন আনতে পারলো। আর এই পরিবর্তনটিকে আমরা বলছি নবজাগরণ। নতুনভাবে মানুষ নতুন নতুন যন্ত্রপাতি এগুলো বৈজ্ঞানিক আবিষ্কার শুরু হয়ে গেল এবং দ্রুত সমাজ ব্যবস্থার মধ্যে একটি ব্যাপক পরিবর্তন আসলো। এবং এর সাথে জড়িত আছে কলম্বাসের আমেরিকা আবিষ্কার 1492 সালে। এই সময়টিকে তোমরা জানো, কলম্বাস আমেরিকা আবিষ্কারের জন্য তাকে বলা হতো, তিনি পর্তুগিজ থেকে মূলত জাহাজ নিয়ে রওনা দেন। এখানেও একটি কথা, আমেরিকা কিন্তু মূল ভূখণ্ড তিনি আবিষ্কার করেননি, তিনি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের যে দ্বীপগুলো আছে এর কোনো একটি দ্বীপে তিনি প্রথমে পৌঁছেন। তার পরবর্তীতে তোমার আমেরিকার মূল ভূখণ্ড আবিষ্কৃত হয়। আমেরিগো ভেসপুচি নামের এক ব্যক্তির নাম অনুসারে পরবর্তীতে নামকরণ করা হয় আমেরিকা। আর কলম্বাস কিন্তু ওয়েস্ট ইন্ডিজে নামকরণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ছবিগুলো দিয়ে এগুলো বোঝার চেষ্টা করি যে ওই সময়ের মানুষের সমাজ ব্যবস্থাটি কী ছিল। আমরা কলম্বাসের ওই জাহাজের ছবি দেখানোর চেষ্টা করছি, কলম্বাসের ছবি দেওয়ার চেষ্টা করেছি। তোমরা জানো এই ছবিগুলো কিন্তু তখনকার সময়ের মানে মানুষের আঁকা ছবিগুলো থেকে ধারণা করে এই ছবিগুলো আঁকা। কলম্বাসের আমেরিকা আবিষ্কার এটি সভ্যতার বা তখনকার সময়ের সমাজ বিকাশের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। এবং সমসাময়িককালে আরেকটি গুরুত্বপূর্ণ দিক, তোমরা এই ছবিটি দেখে বোঝার চেষ্টা করো। আপেল গাছের নিচে একজন বসে আছেন, তারপর কি হবে, গাছ থেকে আপেল পড়ে যাবে, তারপরে আপেলটা কেন নিচের দিকে পড়লো এটা নিয়ে গবেষণা শুরু হবে। আপেল নিচের দিকে না পড়ে আপেল কেন আকাশের দিকে উড়ে গেল না, এটা নিয়ে গবেষণা হবে। তোমরা জানো নিশ্চয়ই এই বিজ্ঞানীর নাম কি। 1685 সালে নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন। এটি জ্ঞান বিজ্ঞানে ব্যাপক বিভিন্ন যন্ত্রপাতি উদ্ভাবন এবং শক্তিকে কাজে লাগানোর জন্য অনেকভাবে কাজ করে এই আবিষ্কারটি। অর্থাৎ এই শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থায় এই গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো কীভাবে ভূমিকা রাখছে আমরা সেগুলো নিয়ে কথা বলছি। শিল্পের ক্রমশ বিকাশ হচ্ছে তখনকার সময়, শিল্প কারখানা স্থাপিত হয় এবং উৎপাদনের ব্যাপক পরিবর্তন আসে। এক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো, শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থায় আমরা কলম্বাসের আমেরিকা আবিষ্কার, অর্থাৎ তাদের জ্ঞান বিজ্ঞান উৎপাদিত পণ্য বাইরে পাঠানোর জন্য মানুষ যেমন চিন্তা শুরু করে দিল, ঠিক একইভাবে নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার, যন্ত্রশিল্পের, এবং তোমরা আরও দেখবে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার। আমরা এই ছবিতে দেখার চেষ্টা করি বাষ্পীয় ইঞ্জিন যখন শুরু হয়ে গেল, যানবাহন তখন কিভাবে এই শক্তিটিকে ব্যবহার করে যানবাহন পরিচালনা করা যায় সেটি তখন চিন্তা হলো, এবং রেল ইঞ্জিন আবিষ্কার হয়ে গেল। ঠিক একইভাবে তোমার মনে করো যে বাষ্পচালিত রেল ইঞ্জিনের পর তখনকার সময়ে মানুষের এই একটি যন্ত্র, গুরুত্বপূর্ণ একটি যন্ত্র, এটি হচ্ছে সুতা কাটার জন্য মাকু যন্ত্র বলা হয়ে থাকে। অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের আবিষ্কারে তোমরা খেয়াল করে দেখো এই যন্ত্রটিরও ব্যাপক ভূমিকা রয়েছে। অর্থাৎ বাষ্পীয় শক্তি ইঞ্জিনের যে শক্তিটা, এই শক্তিটাকে কাজে লাগিয়ে সুতা কাটার এই মাকু মেশিন তৈরি করা হয়। তোমরা খেয়াল করে দেখো মানব সভ্যতা যত বেশি বিকশিত হচ্ছে, প্রথম যে জায়গাটিতে ফোকাস করে তোমরা দেখো যে জন্তু জানোয়ারের শিকারের পর তাদের চামড়াগুলো মানুষ পোশাকের জন্য ব্যবহার করেছে। মানুষের পোশাকের প্রয়োজনটা লজ্জাস্থান নিবারণের জন্য গুরুত্বপূর্ণ একটি ব্যাপার ছিল পোশাক। ঠিক একইভাবে সভ্যতার বিকাশে যখন শিল্পের বিকশিত হতে থাকে, প্রথম যে শিল্পটির দিকে মানুষের সবচেয়ে বেশি ফোকাস থাকে অথবা সবচেয়ে বেশি মনোযোগ দেয় সেটি হচ্ছে বস্ত্র শিল্পে, অর্থাৎ কাপড় চোপড় উৎপাদনের দিকে মানুষের মনোযোগটা বেশি ছিল, এবং এই শিল্পটি তখন খুব দ্রুত বিকশিত হতে থাকে। শিল্প পরবর্তী যে সমাজ ব্যবস্থা, আমরা সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে একটু চিন্তা করব। অর্থাৎ শিল্প কারখানা আবিষ্কার হয়ে গেল, যন্ত্রপাতিতে প্রচুর যান্ত্রিক সভ্যতার বিকাশ এবং বিভিন্ন ফসল উৎপাদন হচ্ছে, ফসলগুলোকে আমরা কাজে লাগিয়ে বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন করছি। এবং তোমরা খেয়াল করে দেখো প্রতিনিয়ত আমরা যে সকল দ্রব্যগুলো ব্যবহার করি সবগুলো কিন্তু জমি থেকে সরাসরি উৎপাদিত না, এর অনেকগুলো হচ্ছে প্রসেস করে আমাদের আসে। অর্থাৎ শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থায় সেই প্রসেস অংশটা, অর্থাৎ প্রক্রিয়াজাত করা অংশটুকু কিন্তু আমরা ভোগ করেছি। কিন্তু ধীরে ধীরে সভ্যতা যত বিকশিত হয়েছে, শিল্পের যত বিকাশ হয়েছে, তার পরবর্তী সময়ে আমরা দেখি যে সমাজ ব্যবস্থায় আরেকটি নতুন জিনিস এসে সম্পৃক্ত হয়েছে, আর আমরা এটিকে চিহ্নিত করছি শিল্প
শিল্প বিপ্লব পরবর্তী সমাজ ব্যবস্থা হিসেবে। শিল্প বিপ্লব পরবর্তী সমাজ ব্যবস্থায় মানুষের চিন্তা চেতনাগত কি পরিবর্তন হয়েছে তোমরা লক্ষ্য করে দেখো। শিল্পের পরিবর্তে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যদি এখন জিজ্ঞেস করা হয় তুমি কি জানো, তোমরা আমার চাইতে অনেক বেশি জানো। এমন তথ্য আছে যা আমি জানি না কিন্তু তোমরা জানো। কিভাবে সম্ভব হয়েছে? তোমাদের ইন্টারনেট অ্যাক্সেস এখন অনেক, তোমরা ইচ্ছে করলেই মোবাইলের মধ্যে থেকে অনেক কিছু জানতে পারো। তথ্য সংগ্রহ করা, কার মস্তিষ্কে কত বেশি তথ্য আছে সে তত বেশি বর্তমান সময়ের জন্য যোগ্য নাগরিক হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষ তুমি কোন যন্ত্রটা কিভাবে পরিচালনা করবে এই টেকনিকটা তুমি জানো কিনা এটি গুরুত্বপূর্ণ ব্যাপার। যন্ত্রটি আছে কিন্তু যন্ত্রটি পরিচালনার কৌশলটা সব মানুষ জানে না। অর্থাৎ যে এই যন্ত্রটি পরিচালনা করার কৌশলটি শিখে যাচ্ছে, আমরা সেই বিষয়টিকে বলছি যে শিল্প বিকশিত হয়েছে, শিল্প আছে, যন্ত্রপাতি আছে, কিন্তু এর প্রক্রিয়াজাত করার জন্য তথ্যটাকে কিভাবে ট্রান্সফার করা হবে, এখান থেকে সেখানে কিভাবে যাবে, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো এক সময় ব্যাংকে মানুষ কি করতো, নিজে লাইনে দাঁড়িয়ে থেকে টাকা উঠাতো এবং অনেক প্রক্রিয়া ব্যাপার ছিল। একটি বই ছিল, একমাত্র বইয়ের মধ্যে তোমার সেগুলো তারা চিন্তা করতে। এখন অনলাইনে ব্যাংকিং চলে এসছে, এক জায়গা থেকে দ্রুত এক জায়গায় চলে যাচ্ছে টাকা, তোমার ছবি টবি এগুলো সব কিছু রাখার দরকার নাই, কম্পিউটারের মধ্যে স্টোর করে রেখে দিচ্ছে। অর্থাৎ আমরা বলছি যে তথ্যটাকে প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। পরের পয়েন্ট হচ্ছে সম্পত্তির মালিক হিসেবে পরিচিত না হয়ে মানুষ হচ্ছে পেশাজীবী। এখন কেউ বলছে না যে আমার বিশাল জমিদারি আছে, এই পরিচয় মানুষ এখন আর দিতে চায় না। মানুষ বলতে চায় যে আমি একজন পেশাজীবী, অর্থাৎ আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন প্রযুক্তিবিদ ইত্যাদি ইত্যাদি। মানুষ নিজেকে ওই পেশাজীবী হিসেবে এখন পরিচয় দিতে চায়। আমরা কিন্তু পড়ছি শিল্প পরবর্তী সমাজ ব্যবস্থা, যেটা অনেকটা তোমাদের এখনকার সময়ের সাথে মিলে যায়। তাহলে সম্পত্তির মালিক হিসেবে পরিচিত হওয়ার চাইতে মানুষ এখন নিজেকে পরিচয় দিচ্ছে বিভিন্ন পেশাজীবী হিসেবে। এবং পৃথিবী পরিচালিত হচ্ছে বিশ্বগ্রামে, আর এটাকে আমরা বলছি বিশ্ব। অর্থাৎ তোমরা হাতের কাছেই এখন সবকিছু পেয়ে যাচ্ছ। আর এই যে হাতের কাছে সবকিছু পেয়ে যাও, হাতের মুঠোই তোমাদের কাছে সবকিছু পেয়ে যায়। অর্থাৎ বিশ্বের এখানে বসে থেকে তোমরা পৃথিবীর সবকিছু এই মুহূর্তে জানতে পারছো। এটিকে আমরা বলতে চাচ্ছি যে বিশ্বগ্রাম, পৃথিবীটা একটা গ্রামে পরিণত হয়েছে, তুমি সেই গ্রামের বাসিন্দা, এবং এটিকে আমরা বলছি বিশ্ব। এটি নিয়ে ছবি দিয়ে তোমাদেরকে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবে। তাহলে শিল্প পরবর্তী সমাজের যে ছবিগুলো দিয়ে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এখানে খেয়াল করে দেখো এই শিল্প পরবর্তী সমাজ ব্যবস্থায় মানুষ যে সকল শক্তিগুলোর জন্য পশুকে ব্যবহার করতো সেই জায়গাটায় যন্ত্রে ট্রান্সফার হয়ে গেল। অর্থাৎ এখানে আর এই জন্তু জানোয়ারকে ব্যবহার না করে এখানে যন্ত্রের এই ব্যবহার করা যায় কিনা, অর্থাৎ যন্ত্র দিয়ে এই শক্তিটাকে কাজে লাগিয়ে উৎপাদন করা যায় কিনা এটি চেষ্টা করা হলো। তার পরবর্তী সময়ে আমরা দেখি শিল্প বিপ্লব পরবর্তী সমাজের মূল ভিত্তি হয়ে গেল কি জ্ঞান এবং তথ্য। কে কত জানে এটি খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ তুমি কত জানো, সময়ের আবর্তে যত বেশি তথ্য তোমার মধ্যে থাকবে এবং এই তথ্য কিভাবে ব্যবহার করবা এটি তুমি জানবে, তুমি সময়ের জন্য সবচেয়ে যথাযথ যোগ্য নাগরিক হয়ে যাবে। তোমরা দক্ষ শ্রমশক্তিতে পরিণত হবে যখন তুমি দেখবে যে তোমার মধ্যে জ্ঞান এবং তথ্য, এবং এই তথ্যটাকে কিভাবে প্রক্রিয়াজাতকরণ করে ব্যবহার করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন থেকে নিজের মধ্যে এই চিন্তাটি তোমরা করে নিতে পারো যে তুমি তথ্য প্রচুর জানবে, জ্ঞান অর্জন করবে এবং এটি কিভাবে প্রয়োগ করবে সেই বিষয়টি জানবে। কারণ এই সময়টি আসলে শিল্প বিপ্লব পরবর্তী যে যুগ, বর্তমান সময় যেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। অর্থাৎ এই সময় দেখো তথ্য প্রযুক্তি ব্যবহার করার জন্য নানান ধরনের উপকরণ তোমাদের হাতে চলে এসেছে। এখানে স্বয়ংক্রিয় যন্ত্র চলে এসেছে, এখানে বসে গিয়ে তোমরা অনেক কিছু করতে পারো। আজকের যে ক্লাসটি তোমরা দেখো যে রাজধানী শহর থেকে ক্লাসগুলো পরিচালিত হচ্ছে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসেও তোমরা সেই ক্লাসগুলো দেখতে পাচ্ছ। এগুলো কি স্বয়ংক্রিয় যন্ত্রের ব্যবহারের কারণে। এখানে মোবাইলের ব্যবহার করা হয় এবং তোমরা অনেকে কিন্তু মোবাইলে এই ক্লাসগুলো দেখছো। কম্পিউটারের ব্যবহার আছে, যোগাযোগের নানা মাধ্যম হচ্ছে যা পৃথিবীর মানুষকে অনেক কাছে নিয়ে এসেছে। অর্থাৎ এখানে বসে, বাংলাদেশে বসে পৃথিবীর যে কোনো প্রান্তের তথ্য, খবর, সংবাদ, ঘটনা তোমরা দ্রুততম সময়ের মধ্যে দেখে ফেলতে পারছো। আর তাই পৃথিবী পরিণত হচ্ছে কি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। তাহলে এই পর্যন্ত আমরা কি পড়লাম? আজকে সমাজ বিকাশের যে ধারণাগুলো আমরা গ্রহণ করলাম সেটি ছিল পশুপালন সমাজ ব্যবস্থার কথা ছিল। শুরুতে ছিল তোমাদের প্রথম পাঠ থেকে যদি আমরা বলি তাহলে তোমরা দেখো সংগ্রহ এবং শিকার ভিত্তিক সমাজ ছিল, উদ্যান কৃষি ভিত্তিক সমাজ, পশুপালন সমাজ, তারপরে হচ্ছে তোমার কৃষি সমাজ ব্যবস্থা, তারপরে তোমার শিল্প বিপ্লবের পর শিল্প সমাজ ব্যবস্থা, তারপরে শিল্প পরবর্তী যে সমাজ ব্যবস্থার কথা বললাম সেটি বললাম। আমরা বলতে চাচ্ছি এ পর্যায়ে দেখো যে বিভিন্ন বাংলাদেশের কৃষির প্রেক্ষাপটে বিভিন্ন অনুষ্ঠান, উৎসব যে চালু আছে বা চালু হয়েছে এই বিষয়গুলো জানার চেষ্টা করছি। এখানে প্রথম ছবিটি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি, এখানে নববর্ষে ধান কাটার
ফসল উৎপাদনের যে ছবিটি সেটি দেখানো হয়েছে, অর্থাৎ নবান্নের উৎসবের প্রতি ইঙ্গিত করা হয়েছে এটি। তার পরবর্তী দেখো গ্রাম বাংলায় বিভিন্ন যে কি বলবো মেলা হয়, মেলার মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি, এগুলো হাতে তৈরি বিভিন্ন জিনিস দিয়ে তারা বিনোদনের ব্যবস্থা করে। এই বিষয়গুলো গ্রাম বাংলার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের সমাজ ক্রমশ বিকশিত হওয়ার সময় এই প্রত্যেকটি বিষয় কিন্তু তার সাথে সম্পৃক্ত ছিল। অর্থাৎ আমরা বলছি গ্রাম বাংলার সংস্কৃতি এবং উৎসবগুলো আমাদের এই সমাজ বিকাশের ধারাবাহিকতারই একটি অংশ। কি দেখছি এখানে? এখানে তথ্য প্রযুক্তির বিভিন্ন সিম্বলগুলো আমরা তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি। এই সিম্বলগুলো দেখানোর উদ্দেশ্যটা কি? তোমরা জিমেইলের কথা দেখেছো, ডিজিটাল বাংলাদেশ মেলার কথা বলেছো, এখানে ফেসবুকের কথা বলেছি, এখানে আইসিটি, তোমাদের কিন্তু একটি টেক্সট বইও আছে, তাই না? আইসিটি বই, ঠিক আছে। তারপরে তোমরা দেখো যে এখানে টুইটারের কথা আছে, পরিচিত তোমাদের কাছে ইয়াহু মেইল, A2I, এটির কথাও আছে। এই সবগুলো মিলিয়ে যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে কি বলবো? ডিজিটাল বাংলাদেশ। অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হচ্ছে। বাংলাদেশ আর বাংলাদেশ থাকছে না, ডিজিটাল বাংলাদেশে পরিণত হচ্ছে। অর্থাৎ এই যে ক্রমশ সমাজ বিকাশ, আমরা বলতে চাচ্ছি যে সভ্যতার শুরু থেকে যদি আজকে পর্যন্ত আসি তাহলে বাংলাদেশ এই ডিজিটাল বাংলাদেশে প্রবেশ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, পাঠ মূল্যায়নে যাব তার আগে আজকের পাঠগুলো একটু মনে করার চেষ্টা করি। আজকের পাঠে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি, পশুপালন সমাজ ব্যবস্থার পর থেকে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা, কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার পর শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থা, শিল্প সমাজের পর শিল্প পরবর্তী, অর্থাৎ যেখানে যন্ত্রের পরিবর্তে তথ্যকে প্রক্রিয়াজাত করার ব্যাপারটি ছিল, যেখানে মানুষ আর নিজে কত বেশি সম্পদের মালিক সেই পরিচয় দিচ্ছে না, মানুষ পরিচয় দিচ্ছে কে কত তথ্যগত দিক থেকে তথ্য প্রযুক্তিগত জ্ঞান অর্জন করেছে, সেটি পেশাজীবী হিসেবে নিজেকে পরিণত করছে মানুষ। তারপরে আমরা পড়েছি যে বাংলাদেশের ক্রমশ সমাজ বিকাশের ধারাবাহিকতায় কোন পর্যায়ে আছে। পাঠ মূল্যায়নে যাচ্ছি। পাঠ মূল্যায়নে যে প্রশ্নগুলো তোমাদের জন্য দিচ্ছি চট করে খাতায় লিখে নাও এবং উত্তরগুলো পাশে লিখে রাখো। না পারলে পাঠ্য বইয়ের সহযোগিতা নিয়ে তোমরা এগুলো সমাধান করো। কখন থেকে কৃষিভিত্তিক সমাজের প্রচলন হয়? একটি প্রশ্ন তোমাদের জন্য। সভ্যতা কার অবদান? 1492 সালে কে আমেরিকায় পৌঁছান? শিল্প বিপ্লবের পথিকৃৎ কোন দেশ? পাঠ্য বই আছে, এটি আমার আলোচনায় ছিল না, পাঠ্য বই ছিল, পাঠ্য বই পড়ে এটা তোমরা বের করবে। শিল্পভিত্তিক সমাজে মানুষ ও পশুর স্থান কে দখল করে নেয়? এটিও আলোচনার মধ্যে ছিল। এবং বিশ্বায়ন কি? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বাড়ির কাজ দিব। তোমরা এই পাঠ মূল্যায়নের এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর লিখে ফেলবে। বাড়ির কাজ দেওয়ার আগে তোমাদের আবার মনে করিয়ে দিতে চাই, সৃজনশীল প্রশ্নের ধারাবাহিকতায় তোমরা হয়তো উচ্চতর দক্ষতার অথবা প্রয়োগমূলক প্রশ্ন আমাদের বিভিন্ন বিষয়ের শিক্ষকদের বাড়ির কাজগুলো পেয়ে থাকবে, এগুলো যথাযথভাবে সম্পাদন করবে এবং যখন তোমাদের শিক্ষকদের সাথে দেখা হবে তখন এগুলো প্লেস করবে। আজকে বাড়ির কাজটি কি দিচ্ছি তোমরা দেখো। বাড়ির কাজ হচ্ছে সভ্যতাকে বলা হয় কৃষির অবদান। উক্তিটি বিশ্লেষণ করো। আজকের পাঠটি মোটামুটি এই পর্যন্তই। যারা এই ক্লাসটি উপভোগ করেছো, মনোযোগ দিয়ে করেছো, তোমাদেরকে ধন্যবাদ। যারা দেখেনি তারা কিশোর বাতায়নে গিয়ে এই ক্লাসটি দেখতে পাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা লিখতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এগুলোর পাশাপাশি তোমরা কুইজের সুযোগ পাচ্ছ, অর্থাৎ প্রশ্ন থাকবে, তোমরা সেগুলোর উত্তর দিবে। তোমরা তোমাদের মেধাকে আরও বেশি শানিত করতে পারবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করছি। করোনা স্বাস্থ্যসেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই।
হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 16263 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে তোমাদেরকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.3 থেকে কিছু সমস্যার সমাধান করব। তাহলে আমরা শুরু করি। আর সেজন্য তোমাদের প্রস্তুতি হিসেবে বই খাতা নিয়ে সামনে বসে পড়ো। চলো আমরা শুরু করে দেই। স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে নৌকা যদি চলে সেক্ষেত্রে গতি বা বেগের পরিবর্তন হয়। তাহলে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে নৌকা বা জাহাজ যে চলে তাকে বলে তার কার্যকরী গতিবেগ। তাহলে এই নৌকার কার্যকরী গতিবেগ কি হবে? যদি অনুকূলে হয় সেক্ষেত্রে নৌকার গতিবেগের সাথে প্রকৃত গতিবেগের সাথে আমাদের স্রোতের গতিবেগকে যোগ করতে হবে। আর যদি আমাদের প্রতিকূলে অর্থাৎ বিপরীত দিকে নৌকা চলে সেই ক্ষেত্রে নৌকার কার্যকরী গতিবেগটা হবে নৌকার যে প্রকৃত গতিবেগ সেখান থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করতে হবে। তাহলে প্রথমেই তোমরা কাগজ কলম নিয়ে বসে পড়ো, আমরা সূত্রটা লিখে ফেলি, তারপর সেরকম করে একটা অঙ্ক করব। চলো আমরা লিখে ফেলি। স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান সমান যেটা হবে নৌকার প্রকৃত গতিবেগ সাথে স্রোতের গতিবেগ যোগ হবে, কারণ স্রোতের দিকেই নৌকো চলছে। ঠিক একইভাবে আমরা যদি স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ বের করতে চাই, শুধুমাত্র নৌকার প্রকৃত গতিবেগ থেকে স্রোতের গতিবেগ মাইনাস বা বিয়োগ করতে হবে। আমরা এই সূত্রটাও লিখে ফেলি। প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান সমান নৌকার প্রকৃত গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ। তোমরা এই সূত্র দুটি লিখে নাও এবং পরবর্তীতে আমরা এই সূত্রের মতো করে কিছু সমস্যার সমাধান করব। নম্বর প্রশ্নটি পড়ছি। স্রোতের প্রতিকূলে একটি জাহাজ
11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত? দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম অংশটি, স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে অর্থাৎ একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করলে আমাকে প্রশ্নে চেয়েছে প্রতি ঘন্টায়, তাহলে এটি কি 1 ঘন্টায় কতটুকু যায় সেটা বের করে নেই। তাহলে আমরা লিখতে শুরু করি, স্রোতের প্রতিকূলে একটি জাহাজ, 18 নম্বর অঙ্কটি, স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় যায় 77 কিলোমিটার। সুতরাং একটি জাহাজ 1 ঘন্টায় যায় 7, 11, 77 অর্থাৎ 7 কিলোমিটার। পরের অংশটি দেখো, স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার। স্থির পানিতে জাহাজের গতিবেগ যদি দেওয়াই থাকে, অর্থাৎ জাহাজের গতিবেগটা আমরা পেয়ে গেছি, স্থির পানিতে মানে জাহাজের প্রকৃত গতিবেগ, সেটা যদি 9 কিলোমিটার হয় আর জাহাজের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে জাহাজটি যাচ্ছে সেটা যদি 7 কিলোমিটার হয়, আমাদেরকে বের করতে বলেছে স্রোতের গতিবেগ কত। আমরা একটু আগে যে সূত্রটি পড়েছি তা থেকে আমরা খুব সহজে স্রোতের প্রতিকূলে জাহাজের যে স্রোতের গতিবেগ এটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা কি লিখব? স্রোতের গতিবেগ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো স্রোতের গতিবেগ বের করতে আমার প্রকৃত গতিবেগ, স্থির পানিতে প্রকৃত গতিবেগ আছে 9 কিলোমিটার। তাহলে 9 কিলোমিটার থেকে স্রোতের প্রতিকূলে যেটা আছে সেটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে খুব সহজে আমরা স্রোতের গতিবেগ পেয়ে যাব। তার মানে প্রকৃত গতিবেগ 9 কিলোমিটার, সেখান থেকে যদি আমি 7 কিলোমিটার বিয়োগ করি তাহলে আমি স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পেয়ে যাচ্ছি, যেটা একটু আগে আমরা সূত্রে লিখেছিলাম। তাহলে উত্তর লিখে ফেলি, স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত? এইমাত্র যেটা বের হয়েছে এটা প্রতি ঘন্টায়, কারণ আমি 1 ঘন্টায় বের করেছি। তাহলে উত্তর লেখো, উত্তর 2 কিলোমিটার। তো হয়ে গেল এই অঙ্কটা। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 19 নম্বর অঙ্কটি আমি পড়ছি। দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে নৌকা এবং স্রোতের গতিবেগ নির্ণয় করো। এখানে দুটি জিনিস জানতে চেয়েছে, একটা হচ্ছে নৌকার গতিবেগ, অপরটি স্রোতের গতিবেগ। তাহলে আমরা প্রথম অংশটা থেকে প্রথম ম্যাথটুকু করার চেষ্টা করি। দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার যায়। এখান থেকে যদি শুরু করি যে স্রোতের অনুকূলে 15 মিনিটে একটি নৌকা 3 কিলোমিটার যায়, 1 মিনিটে কত যায়, আর 1 ঘন্টা, আমরা ঘন্টায় হিসাব করব, সুতরাং 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, 60 মিনিটে কত যায়। প্রথমে আমরা একটু লিখে নেই যে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। আমরা জানি এবার আমরা অঙ্কে আসি। স্রোতের অনুকূলে ছিল প্রথমে, তাহলে স্রোতের অনুকূল দিয়ে শুরু করি। স্রোতের অনুকূলে 15 মিনিটে একটি নৌকা 3 কিলোমিটার যায়। বা 1 মিনিটে
একটি নৌকা 15.3 কিলোমিটার যায়। সুতরাং একটু আগে 1 ঘন্টা বা 60 মিনিটে একটি নৌকা 4-15-60 12 কিলোমিটার যায়। স্রোতের অনুকূলে 1 ঘন্টায় একটা নৌকা 12 কিলোমিটার যায়। এই অংশটার পরে পরবর্তী অংশ করব। পরবর্তী অংশে রয়েছে স্রোতের প্রতিকূলে প্রতি কিলোমিটার মানে 1 কিলোমিটার যায় হচ্ছে 15 মিনিটে। তো আমরা যদি এটা সাজিয়ে লিখি যে স্রোতের প্রতিকূলে 15 মিনিটে অতিক্রম করে 1 কিলোমিটার, এভাবে 1 মিনিটে কত, 60 মিনিটে কত সেটা বের করে ফেলি। স্রোতের প্রতিকূলে মিনিটে যায় 1 কিলোমিটার। একটি নৌকা যায় 1 কিলোমিটার। বা 1 মিনিটে একটি নৌকা যায় 60 মিনিটে একটি নৌকা যায় 4 কিলোমিটার। শিক্ষার্থীরা, স্রোতের অনুকূলে নৌকা 1 ঘন্টায় যায় 12 কিলোমিটার, আর এবার স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় সেই নৌকাটি যায় 4 কিলোমিটার। এটা দিয়ে আমরা খুব সহজেই যেটা বের করতে পারি সেটা হচ্ছে নৌকার গতিবেগ। অর্থাৎ নৌকার গতিবেগ স্রোতের অনুকূলে যেটা যায়, স্রোতের প্রতিকূলে যেটা যায়, দুটো বিয়োগ করলেই আমরা খুব সহজেই নৌকার গতিবেগ পেয়ে যাব। তাহলে স্থির পানিতে নৌকার গতিবেগ স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ ছিল 12 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে এইমাত্র আমরা পেয়েছি 4 কিলোমিটার। এই দুটোকে বিয়োগ করলে পরে আমরা নৌকার গতিবেগ পেয়ে যাচ্ছি, অর্থাৎ 8 কিলোমিটার। প্রশ্নের পরবর্তী অংশে চেয়েছে স্রোতের গতিবেগ কত। ঠিক একইভাবে যদি আমরা স্রোতের গতিবেগ বের করতে চাই, স্রোতের গতিবেগ ওই সূত্র মতে স্রোতের অনুকূলে নৌকার যে গতিবেগ অর্থাৎ কার্যকরী গতিবেগ ছিল হচ্ছে 12 কিলোমিটার, সেখান থেকে স্থির পানিতে নৌকার গতিবেগ 8 কিলোমিটার, সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা স্রোতের গতিবেগ পেয়ে যাচ্ছি 4 কিলোমিটার। তো শিক্ষার্থীরা, এই অঙ্কের দুটি অংশই আমরা পেয়ে গিয়েছি, অর্থাৎ স্থির পানিতে নৌকার গতিবেগ 8 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ 4 কিলোমিটার। তাহলে উত্তরটি লিখে ফেলি। উত্তর: নৌকার গতিবেগ 8 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ 4 কিলোমিটার।
এবার আমরা 23 নম্বর অঙ্কটি চলে যাই। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? তো প্রথম অংশটা একটু দেখি। ঘন্টা যেটা আছে এটাকে সেকেন্ডে নিয়ে নেই, কারণ 100 মিটার আছে, যেহেতু এটা মিটারে আছে, 48 কিলোমিটারটাকেও আমরা মিটারে নিয়ে নেই। তাহলে প্রথমে অংশটা করে ফেলি। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট আমরা জানি। আমরা যদি সেকেন্ড করতে চাই আরও 60 দিয়ে গুণ করতে হবে। পরবর্তীতে ছিল 48 কিলোমিটার, তো এটাকে আমরা মিটারে নিয়ে নেই। এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে। পরবর্তী অংশে চলে যাচ্ছি। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। আমরা এইমাত্র যেটা পেলাম সেটা হচ্ছে 1 ঘন্টায় 48 কিলোমিটার যায়। ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ডে। তাহলে 3600 সেকেন্ডে ট্রেনটি 4800 মিটার যায়, একে কত যায় এবং 30 সেকেন্ডে কত যায়, বা 1 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে 3600 উপরে 4800 মিটার। সুতরাং 30 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে 30 দিয়ে মাল্টিপ্লাই হবে অর্থাৎ 400 মিটার পথ। ট্রেনটি একটি সেতু অতিক্রম করে, তার মানে 30 সেকেন্ডে ট্রেনটি যে সেতুটি অতিক্রম করে তা হচ্ছে 400 মিটার। এখন শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি একটা 100 মিটার দীর্ঘ একটি ট্রেনটি যখন অতিক্রম করবে তখন নিজের 100 মিটার সহ অতিক্রম করছে। কিন্তু তাহলে আমাদের প্রশ্নে শুধু চেয়েছিল সেতুর দৈর্ঘ্য। যখন সেতুর দৈর্ঘ্য বের করতে বলবে বা ব্রিজের দৈর্ঘ্য বের করতে বলবে তখন ট্রেনটির নিজের দৈর্ঘ্যকে বাদ দিতে হবে। অর্থাৎ আমরা যদি সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, অর্থাৎ সেতুটির দৈর্ঘ্য এই 400 মিটারটা ট্রেনটি সহ, তাহলে 400 বিয়োগ ট্রেনের দৈর্ঘ্য ছিল 100 মিটার, অর্থাৎ 300 মিটার। তাহলে আমরা উত্তরটি লিখে ফেলি। উত্তর: সেতুটির দৈর্ঘ্য 300 মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের এই ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। তার আগে তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা সেটা করবে এবং পরবর্তীতে তোমাদের শিক্ষককে সেটি দেখিয়ে নেবে। বাড়ির কাজ লিখে ফেলো। অনুশীলনী 2.3 20, 21, 22, 24, 25 এই 5টি অঙ্ক তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে
আমার স্কুল এই অনুষ্ঠানে আজকের এই ভিডিওটি তোমাদের কিশোর বাতায়ন পেজে দেয়া থাকবে। তোমরা পরবর্তীতে এটি আবারও দেখে নিতে পারবে এবং তোমাদের যদি কোনো মতামত, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা সেখানে করতে পারবে। আমরা সেটার উত্তর দেওয়ার জন্য সর্বদা আছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ধন্যবাদ। করোনা স্বাস্থ্যসেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 16263 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। Dear students of class 7, welcome to the program Amar Ghore Amar School. I am Said Firoz Alam. Today I will discuss a lesson from English for Today book. It is Unit 4 and Lesson 6. Now let us move to our next slide. We know that the title of our unit is People Who Make a Difference, and you can see the learning outcomes here. Now let us learn the learning outcomes of today's lesson. After we have studied this lesson, we will be able to ask and answer questions, read and understand text, match words with similar meaning, write answer to questions. Okay, let us move to our next slide. You can see some pictures here. Now guess the picture. In picture 1, you can see a woman is cooking something. In picture 2, you can see the family members are having their meal. In picture 3, you can see a man. He is carrying something over his head. In picture 4, you can see a woman working in the yard. In picture 5, you can see 2 girls playing, and in picture 6, you can see a woman working in the yard. So, where do you think the family lives? What do you think? Yes, the family lives in a village. So our lesson is the homemaker part 1. Before starting our lesson, we will learn some keywords from this lesson. Here you can see the words and meaning of the words. Carpenter, it means a woodworker who makes or repairs wooden objects. From hand to mouth, it means to have just enough money to live on and nothing extra.
Rain or shine. It means doing something without being affected by weather. Now, let us move to our today's lesson. Read about the family. Now, we will read our today's lesson. Mrs. Nazma and Mr. Joinul Ali live in a small village with their daughters, Mitu, aged 7, and Nitu, aged 5. So today we will read about Mrs. Nazma and Mr. Joinul Ali, who live in a small village. They live with their daughters. One is Mitu and other is Nitu. Mitu is 7 years old and Nitu is 5 years old. Joinul is a carpenter. Joinul is a carpenter by profession. He is hired by the villagers to make chairs, tables, pira. Pira means low stool, and other furniture. The village people hire him to make chairs, tables, pira, or any other furniture. He is also asked to do small repair work. Sometimes people ask him to do some small repair work. But Joinul does not find work every day. But it is a matter of sorrow that he does not find work every day. He lives from hand to mouth. He just earns enough to support his family, just only for a day. He does not remain anything extra by which he can maintain his family for 2 or 3 days more. So, from this text, it is clear that Joinul does not have a shop. He just works as a carpenter. The villagers hire him. He also does some small repair work, but he does not find work every day. He lives from hand to mouth. On the other hand, Nazma does all the work at home from morning to night, rain or shine. And Nazma, she does all the homework from morning to night, whatever the condition or whatever the weather may be, and teaches them Bangla and English alphabets. And she teaches them Bangla and English alphabets and some numbers. And she also teaches them some numbers. They do not go to school. Mitu and Nitu do not go to school. Their mother, Nazma, she could study only up to class 5. Joinul is illiterate and Joinul is illiterate. He cannot read or write. So dear learners, from this passage, it is clear to us the family lives in a village. And today we have read about the family of Mrs. Nazma and Mr. Joinul Ali. In this passage, we see that Nazma and Joinul live in a village. They live with their daughter. One is Mitu and another one is Nitu. Mitu is 7 years old and Nitu is 5 years old. From this passage, we come to know that Joinul is a carpenter. He works as a carpenter. The villagers hire him to make chairs, tables, pira, and many other furniture. Sometimes people also ask him to do small repair work. But Joinul does not find work every day. Whenever he finds work, he earns money and he can buy daily necessary things. But whenever he is unable to find work, his family has to starve because he lives from hand to mouth. He does not have anything extra by which he can maintain his family for 2 or 3 days more. And in this passage, we see that Nazma does all the homework
or household work from morning to night, whatever the condition may be, whatever the weather may be, she has to continue her work. And sometimes she sits with her daughters Mitu and Nitu. She teaches them Bangla and English alphabets, and sometimes she also teaches them some numbers. And it is a matter of sorrow that Mitu and Nitu do not go to school. Nazma could study only up to class 5, but Joynul is illiterate. So this is the passage all about. Now we will move on to the next slide. Now we will do some exercise from the lesson. Dear students, it is a matching. Match the phrases or words with their meanings. In the left column, you can see some words, and in the right column, you can see some words. You have to match the words with their similar meaning. First one, live from hand to mouth. Second one, rain or shine. Third one, alphabet. And fourth one, illiterate. And in the right column, you can see all the letters in a language. A person who does not know how to read and write. Next, you can see spend all the money you earn on basic needs easy. For food and clothes, you cannot save any money in good or bad weather. Here, dear students, easy means for example. So let us match the words with their meaning. Live from hand to mouth. You can match spend all the money you earn on basic needs, for example, food and clothes. You cannot save any money. So in this condition, a person who lives from hand to mouth, he has to spend all his money on basic needs. Just for food and clothes, he cannot save any money. Next one, rain or shine. You can match in good or bad weather. Alphabet. With alphabet, you can match all the letters in a language. And there remain one word, illiterate. You can match it with a person who does not know how to read and write. So an illiterate person is unable to read and write. So dear students, I think this matching is clear to you. So before I give you homework, I will recap this whole lesson for your better understanding. So today we read about the homemaker, part 1. In this lesson we read about Nazma and Joynul. They live in a village with their daughter. They have 2 daughters. One is Mitu and one is Nitu. They are respectively 7 and 5 years old. Joynul works as a carpenter. He is hired by the villagers to make table, chair, stools or many other furniture. Sometimes he does small repair work, but he does not find work every day. He lives from hand to mouth. On the other hand, Nazma does all the household work from morning till night in rain or shine. Sometimes she sits with her daughters. She teaches them Bangla and English alphabets and some numbers. She could read only up to class 5, but Joynul is illiterate. And we have also learned some matching here. Now I will give you some homework from this lesson. First, discuss in groups and write an answer to this question. First, you have to discuss in groups. You can discuss with your classmates, and then, or you can discuss with your friends, and you have to write this answer. What do you think is the reason why Mitu and Nitu do not go to school?
why they do not go to school. You have to write this answer. Dear students, you must do your homework and you have to show this homework to your teacher when your school will open. Dear students, if you want to see this class again, you have to go to our Facebook page or YouTube channel. Whenever you need, you can see this class there in our Facebook page or YouTube channel. And if you want to share your opinion with us, you can share it through our email address. So dear students, that's all for today. Stay home and stay safe. Thank you. করোনা স্বাস্থ্য সেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে ১৬২৬৩ নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পাঠ। আমি আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অধ্যায় ৬ নিয়ে আলোচনা করছি। আমরা জানি আমাদের চারপাশে অনেক পদার্থ আছে। তোমরা সবাই পদার্থ সম্পর্কে জানো। প্রতিটি পদার্থের ক্ষুদ্রতম অংশই হচ্ছে অণু, তার ছোট অংশ হচ্ছে পরমাণু। আর এই পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায় বন্ধুরা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে এই ইলেকট্রন, প্রোটন এবং এই নিউট্রন পরমাণুতে কিভাবে বিন্যস্ত থাকে তা আমরা আগের পাঠে জেনেছি। আজকে আমরা জানব এই ইলেকট্রন, প্রোটন কিভাবে কাজ করছে, এরা কিভাবে একটি যৌগ তৈরি করছে একটি মৌল আরেকটা মৌলের সাথে, আয়ন কি, কিভাবে ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি হচ্ছে। আমরা এই অ্যানায়ন এবং ক্যাটায়নের মাধ্যমে যে যৌগ তৈরি হচ্ছে সেই সম্পর্কে আজকে জানব। এই ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে কিন্তু মৌলের ধর্ম প্রকাশ পায়। এর সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা এই ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করছে। যখন সে সক্রিয় হয় অর্থাৎ আধানযুক্ত হয়, একটি মৌলের পরমাণুতে যে কয়টি ইলেকট্রন আছে এবং সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকার কথা, সেই কক্ষপথে যদি সেই কয়টি ইলেকট্রন থাকে তাহলে সে স্থিতিশীল থাকে। যেমন হিলিয়ামের
হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 2, অর্থাৎ তার নিউক্লিয়াস এর বাইরে যে কক্ষপথ আছে সেখানে 2টো ইলেকট্রন থাকবে। তাহলে সেই 2টো ইলেকট্রন আছে, সর্বোচ্চ 2টোই থাকতে পারে, সেখানে তার পূর্ণ, সুতরাং সে স্থিতিশীল অবস্থায় আছে। এভাবে আমরা যদি নিয়নের কথা চিন্তা করি, নিয়নের সেই সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা সর্বশেষ কক্ষপথে যা আছে যদি সেই কটি থাকে, সেও নিষ্ক্রিয় থাকে। তাহলে আমরা দেখি একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাসের যদি সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকার কথা তার চেয়ে কম বা বেশি থাকে, সেই ক্ষেত্রে কি হবে? যেমন আমরা সোডিয়ামের কথা চিন্তা করি। সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা 11, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে? এর ইলেকট্রন বিন্যাস প্রথম শেলে 2টি ইলেকট্রন, তারপরের শেলে থাকবে বাহিরের শেলে 1টি ইলেকট্রন, অর্থাৎ তার বাহিরের শেলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টি। এই ক্ষেত্রে সে কি স্থিতিশীল? বন্ধুরা একটু ভেবে বলো, তার বাহিরের শেলে কয়টি ইলেকট্রন থাকার কথা তোমরা পূর্বের পাঠে জেনেছ। বাহিরের শেলে ইলেকট্রন সংখ্যা এখানে থাকার কথা ছিল 18টি, কিন্তু এখানে আছে 1টি। তাহলে তার এই শেল পূর্ণ হচ্ছে না, সে কি করবে? সে কি স্থিতিশীল? না, সে এই 1টি ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, কারণ তার পক্ষে বাকি অনেকগুলো ইলেকট্রন এনে এই কক্ষপথ পূরণ করা সম্ভব না। সুতরাং সে 1টি ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা তার আছে। এবার আমরা যদি আরেকটি মৌল দেখি, যে যার কক্ষপথে 2টি ইলেকট্রন 1 2 3 4 5 6 7, আরেকটি ইলেকট্রন আমরা দেওয়ার পরে এখানে কয়টা হলো? 7টি। তার মানে হচ্ছে এখানে 1টি ইলেকট্রনের গ্যাপ আছে, শর্ট আছে। যদি সেও স্থিতিশীল নয়, তার এই কক্ষপথ পূর্ণ করে সে স্থিতিশীল অবস্থায় আসতে চাচ্ছে, আমরা এখানে যে ইলেকট্রন বিন্যাসটি দেখতে পাচ্ছি, বলতে পারো বন্ধুরা এটি কার গঠন? এটি হচ্ছে ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসে আমরা কি দেখি? ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9টি। তাহলে 7 আর 2 9, তার এই শেলে 1টি ইলেকট্রন গ্যাপ আছে। সে চাইবে আরেকটি ইলেকট্রন কোথাও থেকে যদি পায়, তাহলে কি হবে? সে স্থিতিশীল হবে। এখন সে যদি এই ইলেকট্রনটি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করে কাউকে, অর্থাৎ সে যদি এই ইলেকট্রনটি কাউকে দিয়ে দেয়, ধরে নিচ্ছি সে দিয়ে দিল, তাহলে এই ইলেকট্রনটি যখন সে দিয়ে দিল, তাহলে এই শেলটার প্রয়োজন হচ্ছে না। তাহলে বন্ধুরা এই শেলটা যদি না থাকে, তাহলে সে কি স্থিতিশীল? ওকে, সে এখন স্থিতিশীল অবস্থায় আছে। এই যে 1টি ইলেকট্রন সে ছেড়ে দেওয়ার প্রবণতা, এখানে সে কি করলো? দান করেছে 1টি ইলেকট্রন। এখানে সে ক্যাটায়ন হয়েছে, তখন সে আয়নিত অবস্থায় চলে আসছে, আয়ন। একই বলছি আমরা সোডিয়ামের আয়ন, যে কিনা ক্যাটায়নে পরিণত হয়েছে। এখন এই অবস্থায় যদি সে থাকে, এই ইলেকট্রনটা নেয়ার মতো কে আছে তার পাশে? আমরা দেখতে পাচ্ছি ফ্লোরিন আছে, তার ইলেকট্রন সংখ্যা এখানে আছে 7টি বাহিরের শেলে, 1টি শর্ট আছে। এখন সে যদি এই ইলেকট্রনটাকে সে যদি গ্রহণ করতে পারে, তাহলে কি হবে বন্ধুরা? সে যখন গ্রহণ করবে, সেও কিন্তু স্থিতিশীল অবস্থায় নেই। যখন সে অষ্টক পূর্ণ হবে তার, তখন সে একটা স্থিতিশীল অবস্থায় চলে যাবে। অর্থাৎ এই ইলেকট্রনটি যদি সে রিসিভ করতে পারে, তাহলে সে এখানে যখন চলে আসবে, এই ইলেকট্রনটি যখন চলে আসবে, তখন তার অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে কি দেখছি আমরা? কোনো মৌলের ইলেকট্রন সে যদি তার কম থাকে বা বেশি থাকে, যার বেশি থাকবে
সে দিয়ে দেওয়ার প্রবণতা থাকে, আর যার কম থাকে সে রিসিভ করার প্রবণতা থাকে। তো এভাবে যদি না হয়, এছাড়াও তারা ইলেকট্রন কিন্তু ভাগাভাগিও করে, সেটা আমরা উপরের ক্লাসে জানব। এইভাবে সে ভাগাভাগি করে অথবা ইলেকট্রন দান করে তারা কিন্তু একটা যৌগ তৈরি করতে পারে। এখানে ফ্লোরিনের কথায় আসছি। ফ্লোরিন যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তখন সে আয়নে পরিণত হবে, এটাকে আমরা বলছি অ্যানায়ন। তাহলে বন্ধুরা বুঝতে পারছি আমরা ক্যাটায়ন কি এবং অ্যানায়ন কি। তো ক্যাটায়ন হচ্ছে আমরা যখন দেখব যে ইলেকট্রনটা সে দিয়ে দিচ্ছে, সেই দিয়ে দেওয়ার প্রবণতার কারণে সে হয়ে গেল ক্যাটায়ন। আর এখানে সে কি হলো? অ্যানায়ন, অর্থাৎ সে একটি ইলেকট্রন গ্রহণ করে সে অ্যানায়ন হয়েছে। এবার লক্ষ্য করো, সে ধনাত্মক অ্যানায়ন হয়েছে কেন? তার এখানে নিউক্লিয়াসে কি ছিল বন্ধুরা? নিউক্লিয়াসে ছিল প্রোটন। নিউক্লিয়াসে ছিল প্রোটন। এই প্রোটন সংখ্যা কয়টি ছিল? প্রোটন ছিল ইলেকট্রনের সমান, অর্থাৎ 11টি। এবার ইলেকট্রন কয়টি? ইলেকট্রন কয়টি? এখানে ইলেকট্রন সংখ্যা পাচ্ছি আমরা 10। তাহলে বেশি কি হইল? ইলেকট্রন আমরা জানি ঋণাত্মক আধানযুক্ত, আর প্রোটনকে আমরা জানি ধনাত্মক আধানযুক্ত। সুতরাং এই ইলেকট্রন যেহেতু ঋণাত্মক আর প্রোটন যেহেতু ধনাত্মক, তার কেন্দ্রে ইলেকট্রন ধনাত্মক চার্জ বেশি আছে, সুতরাং সে আয়ন হয়েছে এবং সে ক্যাটায়নে পরিণত হয়েছে। তাহলে বন্ধুরা এখানে ফ্লোরিন আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরিনের বাহিরের শেলের ইলেকট্রন সংখ্যা কয়টি ছিল? বাহিরের শেলের ইলেকট্রন সংখ্যা 7টি আর ভিতরে ছিল 2টি, মোট 9টি ছিল। কিন্তু তাহলে ইলেকট্রন যদি 9টি থাকে, প্রোটন কয়টি হবে? 9টি। এখানে 9টি প্রোটন ছিল, কিন্তু সে যখন একটি ইলেকট্রন গ্রহণ করেছে তার বাহিরের শেলে, তার ইলেকট্রন সংখ্যা এবার হয়ে গেল 10টি। তো ইলেকট্রন সংখ্যা এখন তার হয়ে গেল 10, আর তার প্রোটন সংখ্যা হয়ে গেল ছিল 9। কি বেশি বন্ধুরা? একটি ইলেকট্রন বেশি। যেহেতু একটি ঋণাত্মক ইলেকট্রন বেশি, সুতরাং সে ঋণাত্মক চার্জিত। এইটাই অ্যানায়ন। এখন এই দুইটা মৌলকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে তারা কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে তারা একটা স্থিতিশীল পর্যায়ে চলে যাবে, যার নাম হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। কি নাম হবে? সোডিয়াম ফ্লোরাইড। এই যুক্ত অবস্থাটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড, অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইড। আমরা এইভাবে তার সংকেত লিখতে পারি। এইভাবে একটি নতুন যৌগ সৃষ্টি হচ্ছে। তাহলে চলো বন্ধুরা আমরা এটার একটা সারমর্ম দেখে নিই, যে এখানে আমরা কি দেখলাম? সোডিয়াম, তার একটা ইলেকট্রন বাহিরে ছিল, একটা শেল ছিল, যে শেলটা বিলুপ্ত হয়ে গেছে। এখন একটা ইলেকট্রনকে ছেড়ে দেওয়ার পর সেটা বিলুপ্ত হয়ে গেল, সে আয়নে পরিণত হলো। এই যে ছেড়ে দেওয়ার প্রবণতাকে আমরা কি বলছি? ক্যাটায়ন। আবার এখানে আমরা লক্ষ্য করছি ফ্লোরিন, তার ইলেকট্রন সংখ্যা ছিল 9টি, বাহিরের শেলে ছিল 7টি, তার একটি ইলেকট্রনের শর্ট ছিল, সে যখন এখান থেকে পেয়ে গেল তার অষ্টক পূর্ণ হয়ে গেল, সুতরাং সে আয়ন হয়ে গেল। এখন সে অ্যানায়ন হলো, তার মানে হচ্ছে সে একটি ঋণাত্মক ইলেকট্রন সে গ্রহণ করেছে বলে। তার ভেতরে নিউক্লিয়াসে প্রোটন ছিল 9টি, আর ইলেকট্রন ঋণাত্মক আধান তার বেশি একটি, এই জন্য সে ঋণাত্মক অবস্থায় আছে। এই দুইটিকে যদি আমরা একত্রে রাখি, তাহলে তারা এই যৌগটা তৈরি করছে, যেটা কিনা সোডিয়াম ফ্লোরাইড, অর্থাৎ NaF। চলো বন্ধুরা এইটি আমরা আরেকভাবে একটু দেখি, বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করি। এখানে আমাদের সোডিয়াম কি করেছিল? আমাদের সোডিয়াম সে
একটি ইলেকট্রন দান করবে। অর্থাৎ সোডিয়াম যদি একটি ইলেকট্রন দান করে তখন সে আয়নে পরিণত হয়। আমরা এটাকে এইভাবে প্রকাশ করি। এই আয়নটা যখন হয়ে যাবে তার মানে কি করলো? সে একটি ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, অর্থাৎ ইলেকট্রন সে ছেড়ে দিল। যখন এটা আলাদা করে দিল, এই ইলেকট্রনটা কে নেবে? এখন এই ইলেকট্রনটা নেবে হচ্ছে ফ্লোরিন। অর্থাৎ ফ্লোরিন কি করবে? এই ইলেকট্রনটি গ্রহণ করে নেবে। এই ইলেকট্রনটি সে যখন নিয়ে নেবে তখন তার অবস্থা কি হবে? সে ঋণাত্মক আয়নে পরিণত হবে। অর্থাৎ সে F আমরা মাইনাস এভাবে দিয়ে প্রকাশ করি। আর এই ইলেকট্রনটা গ্রহণ করার পর তার অবস্থা এই যদি হয়ে যায়, তাহলে আমরা এটাকে কি বুঝতে পারি? তাদের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়। এই দুটো অবস্থার মধ্যে কি হয়? একটা আকর্ষণ বল কাজ করে। সেই আকর্ষণের কারণে তারা একটা নতুন যৌগ গঠন করে। সেটা কি? সোডিয়াম ফ্লোরাইড বা সোডিয়াম ফ্লোরাইড, যেটা নতুন যৌগ হিসাবে আমরা পাচ্ছি। আর এখানে আমরা সোডিয়ামকে কার সাথে দিয়েছিলাম? সোডিয়ামকে ফ্লোরিনের সাথে দিয়েছিলাম। যার ফলে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখাতে পারছি যে দুইটি মৌলিক পদার্থ ছিল, তারা পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইডে পরিণত হলো। এইভাবে রাসায়নিক বন্ধন বা এভাবে তারা যুক্ত হচ্ছে, নতুন মৌল তৈরি করছে। তাহলে বন্ধুরা, আজকে আমরা কি দেখলাম? আয়ন কি, মৌলিক পদার্থের ধর্মগুলো কেমন, ইলেকট্রন বিন্যাসের উপর সেটা নির্ভর করছে, আর ক্যাটায়ন কি, অ্যানায়ন কি, আর তারা কিভাবে অ্যানায়ন এবং ক্যাটায়ন অবস্থায় গিয়ে তারা কিভাবে যৌগ তৈরি করছে। কি বিষয়টি কি বেশি কঠিন লাগলো? আশা করছি তোমাদের এই পাঠটুকু ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। এবার বাড়ির কাজ দেওয়ার পালা। কাগজ কলম সাথে আছে তো? একটু লিখে নাও। আজকের বাড়ির কাজটি হচ্ছে, ম্যাগনেসিয়াম যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে তাদের এই অ্যানায়ন ক্যাটায়নের অবস্থা দেখিয়ে তুমি বিক্রিয়াটি এভাবে সম্পন্ন করবে। ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন। মনে রেখো বন্ধুরা, এখানে অ্যানায়ন এবং ক্যাটায়ন এই দুটি অবস্থার সৃষ্টি করে আমরা কিভাবে যৌগ তৈরি করছি বিষয়টি হয়তো জানতে পেরেছি ভালোভাবে। যদি এই বিষয়টা সম্পর্কে তোমাদের আরও জানতে ইচ্ছে করে, আরও গ্যাপ থেকে যায়, তাহলে তোমরা কিশোর বাতায়ন ভিজিট করবে। এই সংক্রান্ত কোনো সমস্যা যদি মনে হয় সেখানে লিখে জানাবে, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া এখানে কিছু কুইজ থাকবে, যে কুইজ তোমরা খেলতে পারছো ঘরে বসে। আর কি, এই কাজগুলো করতে ভালোই লাগবে আশা করছি। আজ এ পর্যন্তই, ভালো থেকো, ধন্যবাদ। করোনা স্বাস্থ্যসেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই।
হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 16263 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। Dear students, how are you? I hope you are safe and sound. Today we are here for discussing